নমস্কার। আজকে পাঠ করতে চলেছি প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসিকা দুর্যোধনের মন্দির। আজ প্রথম পর্ব, শুনতে থাকুন। সবে পরীক্ষা শেষ হয়েছে। তাপুর সময় আর কাটতে চায় না। মাধ্যমিক পরীক্ষার পরেও এই একই অবস্থা হয়েছিল। বন্ধুরাও আসে প্রায়ই, কিন্তু একটা কোথাও না গেলে ছুটিতে ঠিক কোনো কাজই হলো না মনে হয়। এমনি সময় হাজির হলেন প্রিয় কাকু, অর্থাৎ প্রিয়তোষ হালদার। প্রিয় কাকুর সঙ্গেই তাপু গত বছর গিয়েছিল নন্দনকানন। তখনই কাকু শিখিয়েছিলেন কি করে পাহাড়ে উঠতে হয়, কিভাবে নিজেকে সাবধানে খাদ এড়িয়ে চলতে হয়, আর শিখিয়েছিলেন নানা রকম গাছের বিচিত্র নাম, বিভিন্ন ফুলের নাম। আবার এক একটা ফুলের গন্ধ খুব বিপজ্জনক। একবার কাছে গিয়ে দাঁড়ালে চিরকারের মতো ঘুম পাড়িয়ে দেবে। কত রকম ফুলের বাহার, স্বর্গের কাছে যেন চলে আসা। সেবারে ফিরে আসার পর কাকু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার পাহাড়ের পথে কোথাও গেলে তাপু তার সঙ্গী হবেই। তাই প্রিয় কাকুকে দেখে তাপুর আর তর্স হয় না, নিশ্চয়ই কোথাও যাওয়া হচ্ছে। কাকু কিন্তু একটু গম্ভীর। তাপুর দিকে তাকিয়ে বললেন, এটা পাহাড়ে যাওয়া তো বটেই, তার উপর একটা খুব প্রয়োজনীয় কাজও আছে। আমার জ্যাঠামশাই পুরনো জিনিস সংগ্রহ করতেন, তাই নিয়ে তিনি গবেষণাও করতেন। ভারত সরকারের হয়ে একটা কাজ তিনি শুরু করেছিলেন। এই কাজটা করতে করতে হঠাৎ তার মৃত্যু হয়। ওর কাছেই শুনেছিলাম পাহাড়ি অঞ্চলের বিচিত্র সব গল্প। একটু শোনাও না কাকু। সেবার উনি গিয়েছিলেন গাড়োয়াল পাহাড়ের দুর্গম এক গ্রামে। সেখানে উনি একটা জিনিস খুঁজেছিলেন, কিন্তু বার করে আনতে পারেননি। ফিরে এসে আবারও যাবার তোড়জোড় করতে করতেই হঠাৎ মারা যান। আমি কিছুদিন থেকে জেঠুর কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছি। কেমন যেন একটা অদ্ভুত নেশা আমাকে পেয়ে বসেছে। আমার ইচ্ছে উনি যেখানে যেতে চেয়েছিলেন বা গিয়েছিলেন সেখানে একবার ঘুরে আসা। তা না হলে মনে শান্তি পাবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আবার যদি পাহাড়ে কোথাও যাও আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। বড় দুর্গম সে রাস্তা, শরীরটা মজবুত না হলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তার সঙ্গে চাই সজাগ দৃষ্টি আর মনের সাহস। প্রতি পদে আছে বিপদের ঝুঁকি। সব ভেবেচিন্তে যদি যেতে রাজি থাকিস তাহলে আমার আপত্তি নেই। তারপর উৎসাহ আরও দ্বিগুণ হলো, কিন্তু চিন্তার বিষয় বাবা মা। তারা কি যেতে দেবেন? একে তো একটু রাত করে বাড়ি ফিরলেই বাবা চিন্তা করেন, তার উপর মা তো কিছুতেই যেতে দেবেন বলে মনে হয় না। সেবারে অনেক করে মত পাওয়া গিয়েছিল। তাপু একটু মন মরা হয়ে যায়। প্রিয় কাকু বলেন, কিরে এত চিন্তার কি আছে? হ্যাঁ কি না ঠিক করে ফেল, তার পরের ব্যবস্থা আমার হাতে ছেড়ে দে। আমি দাদা বৌদিকে রাজি করিয়ে নেব। তবুও তাপু কোনো উত্তর দিতে পারে না। বাবা মা বাইরে থেকে ফিরে এসে প্রিয়তোষকে দেখে খুব খুশি। নানা কথা আলোচনা করতে করতে আসল কথায় এলেন প্রিয় কাকু। জানো সত্যদা, এবার আমি যাচ্ছি একটা পাহাড়ি গ্রামে। বেশ খানিকটা দূরে পাহাড়ের গায়ে কয়েকটি ঘর নিয়ে ছোট্ট একটা গ্রাম। সভ্যতার আলো এখনো সেখানে ভালো করে ঢোকেনি। কেন যাচ্ছি জানো? আমার জ্যাঠামশাইকে তুমি তো জানো, হঠাৎ মারা না গেলে হয়তো একটা আশ্চর্য জিনিস তিনি আবিষ্কার করতে পারতেন। তার বিভিন্ন কাগজপত্র ঘেঁটে তো আমার তাই মনে হয়েছে। আমি চাই সেই জিনিসটার জন্য একটু চেষ্টা করতে। খুঁজে পেতে পারি কি না সেটি দেখি। বাবা বললেন, কিন্তু তাতে অনেক বিপদ আছে প্রিয়। তবে প্ল্যানটা মন্দ নয়, যথেষ্ট তৈরি হয়েই তোমাকে যেতে হবে।
তা কজন যাচ্ছ তোমরা? প্রিয় কাকু একটু চুপ করে থেকে বললেন, আমার সঙ্গে আমার এক বন্ধু যাচ্ছে, আর তাপু যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। এখন তোমরা ঠিক করবে ওকে যাবার অনুমতি দেবে কি না। অবাক কাণ্ড! মা বলে ওঠেন, দেখো প্রিয়, ছোটবেলা থেকে তাপুকে তুমি জানো, তোমার সঙ্গেই বিভিন্ন পাহাড়ি জায়গায়ও গেছে। তুমি যদি বোঝো যে সাহস আর শারীরিক উপযুক্ততা ওর আছে, তাহলে আমাদের দিক থেকে আপত্তির কোনো কারণ থাকতে পারে না। কৃতজ্ঞতায় যেন তাপুর চোখে প্রায় জল এসে গেল। বাবা বললেন, তবে একটা কথা দিতে হবে, সেখানে গিয়ে আর তোমাদের যদি কিছু করার না থাকে তবে সেখান থেকেই তোমাদের ফিরতে হবে। প্রিয় কাকু উঠে এসে বাবার হাত ধরে বললেন, তাপুর সব ভার আমার সত্যদা, আশীর্বাদ করো আমরা যেন সফল হয়েই ফিরতে পারি। নির্দিষ্ট দিনে হাওড়া স্টেশনে ডুন এক্সপ্রেসে এসে তাপুরা উঠল। জুলাই মাসের মাঝামাঝি, বেশ গরম। নিজেদের জায়গায় জিনিসপত্র নিয়ে জড়ো করল তাপু, প্রিয়তোষ আর রামু কাকা, অর্থাৎ রমেন্দ্র বাগচি। বাবা মা স্টেশনে এসেছেন। মা আবার খাবার তৈরি করে এনেছেন। টিফিন ক্যারিয়ারটা রামু কাকার হাতে দিলেন। গার্ড বাঁশি বাজালো। গাড়ি দুলে উঠল। তাপু জানলা দিয়ে হাত নাড়তে থাকে। মা বাবার মুখ ঝাপসা হয়ে আসে ধীরে ধীরে। রামু কাকা তাপুকে ডাকেন। রামু কাকা না হলে বাইরে বেরোনোর কোনো মজা হয় না। খাবারের ভার সব রামু কাকার ওপর। উনি ঠিক সময় মতন খাবার প্রত্যেককে দেন। আবার কিছু না কিছু জোগাড় করতেও রামু কাকা ওস্তাদ। তার সঞ্চয়ে কোনো সময় কম পড়ে না। রামু কাকা তাপুকে ডেকে বলেন, জানিস তাপু, এই স্টেশনে এসে বিদায় জানানোর ব্যাপারটা কিন্তু আমার মোটেই ভালো লাগে না। যারা যাচ্ছে তারা ভাবে কি একটা বিরাট ব্যাপার হচ্ছে, আর যারা বিদায় জানাচ্ছে তাদের তো যতক্ষণ ট্রেনটা চোখের উপর থাকবে সেই দৃশ্য আর দূরে মিলিয়ে যাওয়া ট্রেনের দৃশ্য ভুলতে বেশ খানিকটা সময়ের দরকার হয়। তাপু বলে, আবার কি জানো রামু কাকা, কেউ না এলেও ভালো লাগে না। তোর কি লাগবে এসব কত কি, বাড়িতে থাকলে কি এত পেতাম। থাক থাক, 18 বছর বয়স হলো, এখন আর চকোলেট খায় না বলেই প্রিয় কাকু তাপুর দিকে হাত বাড়ান। তাপু মায়ের দেওয়া বড় চকলেটটা ভেঙে প্রিয় কাকু ও রামু কাকাকে দিয়ে নিজেও খানিকটা মুখে পুরে দেয়। ট্রেন বেশ জোরেই চলছে। উঁচু স্লিপারে তাপু ওঠে। রামু কাকা বালিশ চাদর বের করে তাপুর শোবার ব্যবস্থা করেন। প্রিয় কাকু টিফিন ক্যারিয়ার থেকে খাবার বের করেন। তাপু নিচে এসে ওদের সঙ্গে যোগ দেয়। প্রিয় কাকু খেতে খেতে বলেন, এখন তো বেশ ভালো করেই খাচ্ছি, 2 দিন পরে পাহাড়ি রাস্তায় হয়তো খাওয়াও জুটবে না, তখন অবশ্য শুকনো খাবার দিয়েই সারতে হবে। চিড়ে, মুরকি, গুড়, আমসত্ত্ব এগুলো যথেষ্ট পরিমাণেই নেওয়া হয়েছে। তাপু, তোর তো অভ্যেস আছে, সেবার নন্দনকাননে খাবার সময় এগুলো কাজে লেগেছিল। তার মনে নেই? সেবার তো 5 জনের একটা দল ছিল। নানা রকম গল্প আর নানা রকম মজা করতে করতে ওরা সবাই ঋষিকেশে ফিরে এসেছিল। মতিদাকে নিয়ে যা কাণ্ড হয়েছিল ভাবতেও ভয় করে। মতিদা খুব দ্রুত আস্তে আস্তে হঠাৎ একটা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। কেউ অত লক্ষ্য করেনি, কিন্তু যখন মতিদা দাঁড়াতে পারছে না তখন প্রিয় কাকুই প্রথমে দৌড়ে গেছেন। গোড়ালিতে লেগেছে। কয়েকজন সঙ্গী আর একজন শেরপা মিলে প্রায় কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে এসেছিল। ভাগ্যি ভালো, বিশেষ কিছুই হয়নি, শুধু মচকে গিয়েছিল। তাপু সেই কথা মনে করে এখনো ভাবে যদি অন্য কিছু হতো।
পাহাড়ের উপর ওরা কি করতো? প্রিয় কাকুর ডাকে ওর চিন্তায় ছেদ পড়ল। রামু কাকা আর প্রিয় কাকু হাতে একটা কাগজ নিয়ে কী সব আলোচনা করছেন। তাপু গিয়ে ওদের পাশে বসলো। অন্যান্যরা যে যার মতো রাত্রের খাবার খেয়ে ঘুমোবার তোড়জোড় করছে। প্রিয় কাকুর হাতে একটা ছোট ম্যাপ। প্রিয় কাকু সেটা খুলে পেন্সিল দিয়ে দুজনকে দেখাতে লাগলেন। আমরা যাচ্ছি যোশীমঠ থেকে গোবিন্দঘাট, সেখান থেকে পায়ে হেঁটে ঘাংরিয়া গ্রাম, সেখানে একটা রাত্রি থাকতে হবে। পরের দিন খুব ভোরে যাত্রা শুরু। রাস্তাটা খুব দুর্গম, এখানে বৃষ্টির কোনো ঠিক নেই, যখন তখনই বৃষ্টি নামতে পারে। আর আছে জোঁক। খুব সাবধানে ঘাসের বন পেরিয়ে পাবো একটা ছোট পাহাড়, উচ্চতা বেশি নয়, তবে খাড়াই হবে। এই পাহাড় পেরিয়ে সামনে পড়বে একটা ছোট নদী। এই নদীটা পার হয়ে কিছুটা হেঁটে আমরা পাবো একটা ছোট গ্রাম, এরই নাম গানতলি। সেখানেই আছে দুর্যোধনের মন্দির। এই দুর্যোধনের মন্দিরে আছে একটা মূর্তি। স্থানীয় লোকেরা একে দুর্যোধনের মূর্তি বলে। এর খোঁজেই যেতে চেয়েছিলেন আমার জ্যাঠামশাই। প্রিয় কাকু থামলেন। তাপু জিজ্ঞেস করে, আচ্ছা, ভারতবর্ষের কোথাও দুর্যোধনের পুজো হয়? এটা তো কখনো শুনিনি। সেটাই আশ্চর্যের ব্যাপার। গ্রামের লোকেরা আর কোনো দেবতার পুজো করে না। এই দেবতা ওদের কাছে খুবই জাগ্রত। এদের চোখে ফাঁকি দিয়ে সেই মূর্তি নিয়ে আসা খুবই বিপজ্জনক। আমার সে ইচ্ছেও নেই। শুধু একটু চোখে দেখব কিসের জন্য জ্যাঠামশাই সেই মূর্তির জন্য এত উৎসুক হয়েছিলেন। রামু কাকা বলেন, সেখানকার লোকেরা কি করে? প্রিয় কাকু একটু চিন্তা করে বলেন, জ্যাঠামশাইয়ের লেখা একটা খাতায় ওদের বর্ণনা আছে। খুব বেশি লোক ওখানে নেই, 20-25টা ঘর হবে। বেশিরভাগই গাইডের কাজ করে। অন্য সময় রাস্তার কাজে লাগে। যেটুকু জমি আছে মেয়েরা তাতে কিছু সবজি ফলায়, জঙ্গল থেকে কাঠ কেটে আনে। এখন হয়তো কিছু কিছু সরকারি সাহায্য পায়। যাই হোক, আমরা অনেক জায়গায় এর আগে গিয়েছি আর বিপদেও পড়িনি এমন নয়। এটা তবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। এদের সম্বন্ধে আমরা বেশি কিছু জানি না, তাই খুব সাবধানে আমাদের অগ্রসর হতে হবে। প্রিয় কাকু হাতের ঘড়ি দেখে চমকে ওঠেন। না, আজ আর কথা নয়, এই 12টা বেজে গেছে। এবার শুতে যাও, কাল আবার কথা হবে। তাপু উপরে উঠে আসে, বালিশে ফুঁ দিয়ে ফুলিয়ে শুয়ে পড়ে। ঘুম কি আসতে চায়? নানা রকম চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে স্বপ্ন দেখে আফ্রিকার জঙ্গলে ঘুরছে। প্রিয় কাকুকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। আর কতগুলো নরখাদক ওর দিকে তেড়ে আসছে। কি ভয়ঙ্কর চেহারা, তার উপর বিচিত্র সব বেশভূষা। তাপু প্রাণপণ দৌড়াচ্ছে, গলা শুকিয়ে গেছে, প্রায় ধরল বলে। চিৎকার করে ওঠে তাপু। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। প্রিয় কাকু ওকে ঠেলছেন। কি হলো? এই এই স্বপ্ন দেখছিস নাকি? তাপু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রামু কাকা তাড়াতাড়ি জলের বোতলটা এগিয়ে দেন। খানিকটা জল খেয়ে তাপু ধাতস্থ হয়। ট্রেন একটা বড় স্টেশনে থেমেছে। সকালের জলখাবারটা তাই ভালোই হলো। দুপুরে ভাত, মুরগির মাংস। প্রিয় কাকু বেশি কথা বলছেন না, মাঝে মাঝেই কী সব লিখে রাখছেন। সন্ধ্যের কিছু আগে একটা স্টেশনে গাড়ি থামতেই প্রিয় কাকুর সঙ্গে তাপু স্টেশনে নেমে পায়চারি করে নিল। প্রিয় কাকু বললেন, আমার মনে হয় জ্যাঠামশাই একটা সোজা রাস্তার কথা লিখতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ম্যাপে জায়গায় দাগ দেওয়া আছে। কিছুক্ষণ পর ট্রেন আবার চলতে শুরু করলো।
রবিবার ছিল বলে ট্রেনে খুব একটা ভিড় ছিল না। প্রিয় কাকু আবার ম্যাপ খুলে বসলেন, পেন্সিল দিয়ে দেখিয়ে বললেন, যোশীমঠ পার হয়ে গোবিন্দঘাট, তারপর হাঁটা পথে ঘাংরিয়া গ্রাম। এইখান থেকে দুটো পথ চলে গেছে, একটা এই নন্দনকাননের দিকে, আরেকটা পথ দিয়েই যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। ম্যাপ রেখে প্রিয় কাকু বেশ আয়েশ করে বসে বলতে লাগলেন আবার, এটা মনে রাখিস তাপু, পর্বতারোহণ হচ্ছে একটা শিল্প। প্রথমত এর ভেতরেই সৌন্দর্যের নানা দিক আবিষ্কার হয়। সৌন্দর্য যে কত রকমের, মানে প্রকৃতির সৌন্দর্য যে কত রকমের হতে পারে পাহাড়ে না এলে এটা ঠিক বোঝা যায় না। আরেকটা হলো শৃঙ্খলাবোধ। একটু এদিক ওদিক হলেই অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কাজেই কঠোর নিয়মানুবর্তিতার ভেতর দিয়ে শুরু হয় দুর্গম পথে যাত্রা। রামু কাকা খাবারের আয়োজন করেন। তাপু প্রিয় কাকুর কথা চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরেই তাপুর ঘুম ভেঙে যায়। প্রিয় কাকু আর রামু কাকা তখনও ঘুমিয়ে। তাপু তাড়াতাড়ি চা ডেকে ঘুম ভাঙায় কাকুদের। রামু কাকা বলেন, আজ কিন্তু তুই আমাদের হারিয়ে দিয়েছিস তাপু। কাল তোকে ডেকেছিলাম, আজ তুই আমাদের ডেকে তুললি। ঠিক সময়েই এসে হরিদ্বারে ট্রেন থামলো। প্রিয় কাকু রামু কাকার সঙ্গে তাপুও হাত লাগালো। জিনিসপত্র সব বের করে প্ল্যাটফর্মে রাখে। এখান থেকেই একেবারে বাস স্ট্যান্ডে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব যোশীমঠে পৌঁছতে হবে। সেখানে গিয়ে কুলি ঠিক করতে হবে। একজন গাইডও দরকার। এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে সকলে বাসে উঠে পড়ে। রামু কাকা ঠিক করেন দুপুরের খাওয়াটা পিপলকোঠিতেই সারবেন। পিপলকোঠি এখন জমজমাট শহর। হোটেল বাজার সর্বত্রই লোকের ভিড় উপচে পড়ছে। বিকেলের দিকে বেলকুচিতে এসে বাস থামে। সামনেই মিষ্টির দোকান। রামু কাকা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নেন। রামু কাকা সঙ্গে থাকলে খাবারের কোনো চিন্তাই নেই। চা খেয়ে আবার যাত্রা শুরু। এবার একেবারে যোশীমঠে গিয়ে বাস দাঁড়ায়। তখন 7:30। দিনের আলো কিন্তু তখনও বেশ রয়েছে। সরকারি বাংলো আগে থেকে রিজার্ভ করা ছিল। মালপত্র গুছিয়ে রামু কাকাকে পাহারায় বসিয়ে প্রিয় কাকু তাপুকে নিয়ে বেরোলেন কুলির খোঁজে। এখানেই একদিন সব বাধা বিপদ তুচ্ছ করে শঙ্করাচার্য তপস্যা করেছিলেন। প্রিয় কাকু হাঁটতে হাঁটতে বলতে থাকেন, তাঁরই প্রতিষ্ঠিত এই যোশীমঠ। ভাবতে অবাক লাগে, শাপথ সংকুল পথ, প্রাকৃতিক দুর্যোগ এসব কিছু অগ্রাহ্য করে সেই মহাপুরুষ কি করে এখানে দিনের পর দিন তপস্যা করে গেছেন। সাপ! চমকে ফিরে তাকালেন প্রিয় কাকু। তাপুও পিছন ফিরে দেখল। একটা লোক এই দিকেই এগিয়ে আসছে। কাছে আসতেই প্রিয় কাকু বলে ওঠেন, আরে আংটেম্বা না, তুমি এখানে? আংটেম্বা মাথা ঝাঁকিয়ে বলে, জি সাহেব, আমি এখানে গত 3 দিন ধরেই আছি। একটা পর্বতারোহী দলের সঙ্গে হেমকুণ্ড পেরিয়ে নন্দনকানন যাব। আরও দুটো একটা পাহাড়েও এদের সঙ্গে যেতে পারি। সবই নির্ভর করছে আবহাওয়ার উপর। কিন্তু সাহেব, আপনি এখন এখানে? প্রিয় কাকু আংটেম্বাকে বলেন, তুমি একটু সময় করে সন্ধ্যের দিকে আমাদের বাংলোতে এসো। তোমার সঙ্গে দেখা হওয়াটা আমার পক্ষে ভগবানের আশীর্বাদ। তুমি আমার সব কথা শুনলেই বুঝতে পারবে। হোটেলের ঠিকানাটাও বলে দিলেন প্রিয় কাকু। আংটেম্বা চলে যাওয়ার পর প্রিয় কাকু বলেন, আমরা যখন বদ্রি থেকে কেদারে পাহাড় ডিঙিয়ে গিয়েছিলাম, এই আংটেম্বা তখন আমাদের সঙ্গে ছিল। ওর জন্য আমরা সব বিপদ থেকে বেঁচে গেছি।
পাহাড়ি অঞ্চল ওর নখদর্পণে, ওর উপর ভরসা করা যায়। আংটেম্বার কাছে আমরা খুবই ঋণী। ওকে যদি নিতে পারি আমাদের সমস্যার বোধহয় অনেকটাই সমাধান হবে। কয়েকটা জিনিস কিনে তাপু আর প্রিয় কাকু বাংলোতে ফিরে আসে। তখনও অন্ধকার হয়নি। দূরে পাহাড়ের উপর সূর্যের শেষ আলোটুকু পড়ে চতুর্দিকে একটা মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। আস্তে আস্তে সেটুকু আলোও মিলিয়ে যায়। এতক্ষণ শুনছিলেন প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসিকা দুর্যোধনের মন্দিরের প্রথম পর্ব। পরের দিন ফিরব এই উপন্যাসিকারই দ্বিতীয় পর্ব নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।